আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি পাঠশালা প্লাসে আমি এস এম মিরাজ। গত পর্বে আমরা ৩৯ নাম্বার পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা এরপর ৪০ নাম্বার থেকে শুরু করব। শুরুতেই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে দুর্ভাগ্যবশত গত ভিডিওতে স্কিপ হয়ে গেছিল। সম্ভবত ৯ নাম্বার প্রশ্নটা এটা ভুলবশত এডিটে কাটা গেছে। আমরা শুরুতে ৯ নাম্বার প্রশ্নটা একটু আলোচনা করে নেই, তারপর হচ্ছে আমরা ৪০ থেকে শুরু করব। সো হ্যাঁ, ৯ নাম্বার প্রশ্নে এখানে বলা আছে, একটা চিত্র দেওয়া আছে এখানে XYZ ত্রিভুজ। এখানে বলা হচ্ছে 70 ডিগ্রি, x এর মান হচ্ছে এটা 70, আর XY আর XZ সমান। এই যে XY আর হচ্ছে XZ এই দুইটা সমান, হ্যাঁ। Y OY এবং OZ হলো Y এবং Z এর সমদ্বিখণ্ডক। তাহলে এই যে Y যে কোণটা, Y যে কোণ, এই Y কোণের এবং Z যে কোণ, Z কোণের সমদ্বিখণ্ডক OY, এই যে এটা। আর এইটা হচ্ছে পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। আমার প্রশ্ন হচ্ছে XYZ এর মান কত? প্রশ্ন হচ্ছে এই যে XYZ এর মান কত? এই প্রশ্নটা আলোচনা হয়েছিল গত প্রশ্নে, এটা আনসার আসছিল 55, এটা আমরা আলোচনা করতেছি না। 10 নাম্বারটা স্কিপ হয়েছে ভুলবশত, সো আমি 10 নাম্বারটাই বলে দিচ্ছি এখানে। তো 10 নাম্বার প্রশ্নটা এখানে হচ্ছে যে Y ও Z এর মান কত? অর্থাৎ এখানে এই যে উপরে যে কোণটা উৎপন্ন হয়েছে Y ও Z, এই Y ও Z কোণটার মান কত? এটা হচ্ছে প্রশ্ন। তো এই Y ও Z এটা বের করার জন্য আমরা খেয়াল করব এখানে যে কোণটা দেওয়া আছে, এই যে x এর মান 70 ডিগ্রি, এখানে যে x এর যে মানটা 70 ডিগ্রি দেওয়া আছে, এটা হচ্ছে থিটা, ধরি এটা হচ্ছে কি থিটা। তাহলে হচ্ছে আমরা খুবই সংক্ষিপ্ত একটা সূত্র মুখস্থ রাখবো, সেটা হচ্ছে যদি এটা থিটা হয় তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান আমরা বের করব এই সূত্র দিয়ে। এই যে এই কোণটা, এটার মান বের করবো আমরা 90 মাইনাস হাফ থিটা দিয়ে বের করবো, ঠিক আছে? তাহলে এটা যদি থিটা হয়, এটা কত হবে? 90 মাইনাস হাফ থিটা। সো আমরা যদি 90 মাইনাস হাফ থিটা, থিটা হচ্ছে 70 করে যে কোণটা দেওয়া আছে, তাহলে 90 মাইনাস এটা কত হয়? এটা কাটাকাটি করলে কত হয়? 35 হয়। তো 90 থেকে 35 বিয়োগ করলে হয় 55, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে এইটাই। তাহলে আমরা 40 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। এখানে দেখা যাচ্ছে একটা চিত্র দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন বলা হচ্ছে ও এ বি এর মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ও এ বি কোথায়? এই যে ও এ বি, ও এ বি, সরি, ও এ বি, এই যে ও এ বি, এই কোণটা, এই কোণটা হচ্ছে যে 40 ডিগ্রি, ঠিক আছে? তো এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এ ও বি এর মান কত? এ ও বি অর্থাৎ এই কোণটার মান কত? এই যে এখানে উপরে যে কোণটা আছে এই কোণটার মান কত? এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা দেখি যে ও এ বি, ও এ বি এবং ও বি এ এই দুটো কোণ সমান না। কেন সমান? কারণ এই যে ত্রিভুজটা এ ও বি, যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজে এই বাহু আর এই বাহু সমান। কেন? এই দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও এ এবং ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়? সমান বাহুর বিপরীত কোণ, এই সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটাও 40 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এটা 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি, এটা কত হবে? আমরা জানি তিন কোণের সমষ্টি 180 হবে। তাহলে আমরা যদি এই তিনটা কোণ যোগ করি, ধরি এটা x, তাহলে হচ্ছে যে কোণ x প্লাস 40 প্লাস 40 সমান হচ্ছে কত? 180। তাহলে এই দুইটা যোগ করে কত হয়? 80 হয় না? x প্লাস 80 মাইনাস, সরি, ইকুয়াল 180। এখান থেকে পক্ষান্তর করলাম, বিয়োগ হলো, তাহলে x এর মান হচ্ছে 100। x এর মান অর্থাৎ এই এ ও বি যে কোণটা, উপরের যে কোণটা, এটার মান হবে 100 ডিগ্রি। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, ঘ হচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা, 41 নাম্বার দেখি তাহলে। 41 নম্বরে বলছে এ বি এর মান কত? আচ্ছা, এ বি যে বাহুটা, মানে যে বৃত্তের, এই এ বি হচ্ছে এটার মান কত বের করতে হবে। এটা একটু ক্লিয়ার করি। এখানে দেখা যাচ্ছে যে ত্রিভুজটা খেয়াল করো, ও এ এর মাপ হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, ওডি এটা হচ্ছে কত? 4 সেন্টিমিটার দেওয়া আছে। তো এটা কি সমকোণী ত্রিভুজ না? এই যে এখানে এই চিহ্নের অর্থ কি? এটা তো সমকোণ, কেমন? তাহলে ওডি এ বি এর উপর লম্ব, আর এইটা হচ্ছে ওডি এ বি এর উপর লম্ব, তাহলে এটা হচ্ছে সমকোণ। তাহলে ও এ ডি সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে কি করতে পারি? এডি এর মান বের করতে পারি। আমি সংক্ষেপে লিখতেছি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? এখান থেকে আমি সরাসরি লিখতে পারি এডি স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, কেমন? সরাসরি লিখলাম। তাহলে এডি স্কয়ার ইকুয়াল যদি 5 স্কয়ার হয় মাইনাস 4 স্কয়ার হয়, তাহলে এটা কত লিখবো? 25 মাইনাস এটা হচ্ছে 16 ডি স্কয়ার সমান এখানে কত আসবে? 9 আসবে। ডি ইকুয়াল হচ্ছে এটা কত? 3 হবে, ঠিক আছে? তাহলে এডি এর মান হচ্ছে 3। আচ্ছা, আমরা বইয়ের মধ্যে পড়ছিলাম উপপাদ্যে যে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর যখন কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব হবে, তখন ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ সোজা বাংলায় ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এডি যদি 3 হয়, বিডিও 3 হবে। তাহলে এডি 3 বিডি 3 সম্পূর্ণ এবি কত হবে? 6 হবে। তাহলে এখানে 6 হচ্ছে সঠিক উত্তর। 6 হচ্ছে কি? এবি এর পরিমাপ। আচ্ছা, আমরা 42 নম্বরে যাই। 42 নম্বরে বলছে এসআরটি এর মান কত? এসআরটি এটা হচ্ছে এই চিত্র থেকে, কেমন? এই চিত্র আমরা একটু দেখি এসআরটি এর মান কত।
সরি হাফ এসআরটি এর মান কত, হাফ এসআরটি, ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কি হাফ এসআরটি এর মান কত। একটু খেয়াল করো, এসআরটি এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে এই যে বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের বহিস্থ কোণ, আমাদের এই বহিস্থ কোণের আমাদের হচ্ছে এই বহিস্থ কোণের হাফ এটার মান লাগবে। আমরা চিত্রটা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে এস পি কিউ অর্থাৎ এই কোণটা, এই কোণটার মান 70 ডিগ্রি দেওয়া আছে, আমাদের হচ্ছে বের করতে হবে এসআরটি অর্থাৎ এই যে বহিস্থ কোণ এটার হাফ, এটা অর্ধেকের মান কত আমাদের এটা লাগবে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস মুখস্থ রাখবো, সেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে এই বহিস্থ যদি কোনো কোণ থাকে, কোন একটা বাহুকে বাড়ালে বহিস্থ যে কোণ উৎপন্ন হয়, হ্যাঁ, এই বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, সমান, অর্থাৎ এইটা যদি 70 হয় এটাও 70 হবে, ঠিক আছে। এখানে কোনো ক্যালকুলেশন কোনো কিছু না, মুখস্থ, যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের এক বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এটা হলো তার বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত অন্তস্থ, বিপরীত মানে তার সাথে উল্টা দিকে যেটা আছে এটাকে সন্নিহিত কোণও বলা যায়, এইটার যে বিপরীত কোণ এইটা এবং হচ্ছে বহিস্থ কোণটা সমান হবে। তাহলে এটা যদি 70 হয় এটাও 70 না, আর 70 এর হাফ কত, আমাকে এসআরটি এর অর্ধেক বের করতে বলছে, তাহলে এসআরটি যদি 70 হয় তাহলে 70 এর হাফ কত, 35 হবে, ঠিক আছে। তাহলে ওই হাফ এসআরটি এর মান হচ্ছে 35, আশা করি বুঝছো। আমরা 43 নম্বরে যাই। 43 নম্বরে বলা আছে একটি সমকোণী ত্রিভুজ হবে যদি বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে এইগুলা হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো কোনটা, কোন অপশনটা হচ্ছে সমকোণী ত্রিভুজের তিন বাহু হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে যে ত্রিভুজের দুই বাহুর স্কয়ার অর্থাৎ দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আরেকটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। তাহলে দুইটা বাহুকে স্কয়ার করে যোগ করে আটটা বাহুর স্কয়ারের সমান হবে। তো আমরা করব কি, আমরা এখানে এই যে তিনটা বাহু দেওয়া আছে, তিনটা বাহুর মধ্যে ছোট দুইটাকে স্কয়ার করে যোগ করে দেখবো বড়টার স্কয়ারের সমান হয় কিনা, ঠিক আছে। তো আমরা যদি স্কয়ার করি, আমরা যদি 8 কে স্কয়ার করি, 15 কে স্কয়ার করি, যেহেতু দুটো ছোট, এই দুটোকে স্কয়ার করে যোগ করে দেখবো 18 স্কয়ারের সমান হয় কিনা, ঠিক আছে। এভাবে করে আমরা অপশনগুলো ট্রাই করে দেখবো। আমরা যদি এই 9 কে স্কয়ার করি, 9 কে স্কয়ার করলে হয় 81, 9 নং 81, কেমন। তারপর হচ্ছে যদি আমরা 12 কে স্কয়ার করি, 12 এটাকে স্কয়ার করলে হয় 144 হবে। এই দুইটা যোগ করলে হয় 225, যেটা হচ্ছে সম্ভবত 15 স্কয়ার করে দেখি তোমরা, 15 স্কয়ার করলে 225 হয়, ঠিক আছে। তাহলে এই দুটোকে স্কয়ার করে এটার স্কয়ারের সমান হয়েছে, তার মানে কি, তার মানে এটা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের নিয়ম ফলো করতেছে, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আবার চিত্র থেকে দুইটা কোয়েশ্চেন। এখানে বলে 12-13 চলে আসছে, এটা আসলে 12-13 না, এটা হচ্ছে 44, কেমন, এটা হচ্ছে 44, এটা 45, ওকে হোয়াটএভার, আমরা বুঝে নিব। এখানে বলা হয়েছে ও হচ্ছে এবিসিডি বৃত্তের কেন্দ্র, এবিসিডি বৃত্ত তার কেন্দ্র হচ্ছে ও, দেখা যাচ্ছে। বলা হচ্ছে এবিসি যদি এডিসি থেকে বড় হয়, আমরা একটু দেখি, এবিসি মানে এটা এই কোণ, এইটা যদি এডিসি থেকে বড় হয়, বিপরীত যে কোণটা, এটা যদি বড় হয় এটা যদি কি ছোট হয়, তাহলে প্রশ্ন হচ্ছে এবিসি মাইনাস এডিসি, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করলে কি আসবে, কেমন। তো এটা তো দেখে বোঝা যায় যে দুইটা কোণের পার্থক্য জীবনও পুরো কোণ হবে না, সম্পূরক কোণ হবে না, ঠিক আছে। এই দুইটা অপশন বাদ, এই দুইটা অপশন শুরুতেই বাদ, পুরো কোণ সম্পূরক কোণ দুইটা কোণের বিফল এই অন্তত এখানে হবে না, ঠিক আছে। তারপর আমরা দেখবো সূক্ষ্ম কোণ হয় নাকি সমকোণ হয়, একটু বুঝতে হবে বিষয়টা, যে আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত দুইটা কোণ যোগ করলে বিপরীত দুইটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়। তো যখন এটা বড় এটা ছোট, তাহলে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে সমকোণ আসার কোনো চান্স নেই, কেন নাই, যে দুইটা কোণ যোগ করে 180 হবে, ঠিক আছে। তো লেটস সে একটা যদি 90 হয় আরেকটা 90 হতে হবে, যদি সমান তো না, তারপরে বলতেছি আর কি, যদি 90 থেকে 90 বিয়োগ করে তাহলে 0 হয়, তাহলে একটা যখন 91 মানে এক বাড়াই দিলাম, আরেকটা হতে হবে কত, 89, কেন, দুইটা যোগ করে 180 হওয়া লাগবে। তুমি যদি 91 থেকে 89 বিয়োগ করি তাহলে 1 ডিগ্রি না, 1 ডিগ্রি তো আর সমকোণ না, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তাহলে এইখান থেকে এই কোণটা বিয়োগ করলে বিয়োগফল অবশ্যই সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে, এখানে সমকোণ বা এই সমস্ত এগুলো হওয়ার কোনো চান্স নেই, আশা করি বুঝছো। আমরা এরপরে প্রশ্ন যাই, এক্স এর মান কত। এখানে দেওয়া আছে, দেখো এই যে এক্স হচ্ছে এইটা, এই যে এক্স হচ্ছে এই কোণটা, আর এইখানে 4x দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এক্স এর তথ্য পাচ্ছি এগুলা, তো এখান থেকে এক্স এর মান বের করা লাগবে। তো আমরা একটু বুঝি যে এখানে একটু খেয়াল করতে হবে। তো এখানে বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজের এখানে দেখা যাচ্ছে এই যে বিওডি, এইটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ এবং এইটার একই চাপ যেখানে আছে সেই চাপের উপর দণ্ডায়মান
বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা এই রিলেশনটা ইউজ করে হচ্ছে আমরা কি করব, এক্স এর মানটা বের করব। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কিন্তু আমার এখানে দেওয়া আছে 4x, খেয়াল করো দেওয়া আছে হচ্ছে যে এই যে 4x, তাহলে খেয়াল করো তো এই যে 4x আর এইটা এটা পুরোটা মিলে কত 360 ডিগ্রি, এটা তাহলে হচ্ছে এই কোণটার মান কত হবে, এই যে এই কোণটার মান কত হবে 360 মাইনাস 4x না, 360 মাইনাস 4x হচ্ছে এই যে এই কোণটা কেন্দ্রস্থ কোণটা, আর বৃত্তস্থ কোণ হলো কত x। তো আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমি বলতে পারি যে এইটা সমান হচ্ছে 2x, এটা হচ্ছে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো x হলো কি বৃত্তস্থ কোণ, যাকে দ্বিগুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। তো আমরা এবার একটু এখান থেকে ক্যালকুলেশন করি কত আসে। এই যে 360 ইকুয়াল মাইনাস 4x, ওই পাশে গেলে কি হয় প্লাস 4x হয়। 360 এখান থেকে কত আসবে 6x আসবে। তো 6x এখানে যদি আমি পক্ষান্ত করি 3 6 দিয়ে ভাগ করলে হয় 60। সুতরাং x এর মান হচ্ছে এখান থেকে 60, অর্থাৎ x এর মান 60 আসছে, এটা হচ্ছে অ্যানসার। আমরা তাহলে পরের প্রশ্নটা দেখবো। এখানে বলা হয়েছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আর হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করছে। তো অন্তঃস্পর্শ করা মানে কি, ভিতরে স্পর্শ করা, ঠিক আছে। দুইটা বৃত্ত ভিতরে একে অপরকে স্পর্শ করছে। তো মনে করি এটা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটা, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তো তারা যদি অন্তঃস্পর্শ করে, ধরি তারা এইভাবে অন্তঃস্পর্শ করছে বৃত্ত দুইটা, তো আমরা দেখবো হচ্ছে কিভাবে এই দুইটার বৃত্ত অন্তঃস্পর্শ করলে এদের মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। সো এইটার কেন্দ্র হচ্ছে এইখানে, মনে করি এটা কেন্দ্র, আর বড় যে বৃত্তটা যেটা এই যে বৃত্ত এর কেন্দ্র ধরে নিচ্ছি এখানে, হ্যাঁ মনে করি। তাহলে বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6 সেন্টিমিটার, আর এখান থেকে এই পর্যন্ত মানে ছোটটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে এইটুকু, কেমন, এইটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো বলা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তো একটা কেন্দ্র হচ্ছে এইখানে, আরেকটা কেন্দ্র হচ্ছে এইখানে, তো এইটুকু দূরত্বটা কত, এইটা 6 আর এটা হচ্ছে যে 4, তাহলে এইটুকু দূরত্বটা কত, গ্যাপটা 2 সেন্টিমিটার না, তাহলে এখানে অ্যান্সার হবে 2 সেন্টিমিটার। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 47 নাম্বার, বৃত্তে অন্তর্লিখিত সমান্তরিক একটা কি, ট্রাপিজিয়াম, রম্বস, বর্গ নাকি আয়ত। যেটা খুবই ইজি, বলে দিছে বৃত্তে অন্তর্লিখিত সমান্তরিক। তো ট্রাপিজিয়াম তো সমান্তরিক না, ট্রাপিজিয়াম বাদ, ঠিক আছে। রম্বস কখনোই বৃত্তের মধ্যে আঁকা যাবে না, ঠিক আছে। আর রইলো বর্গ এবং আয়ত। তো আয়ত একটা সামান্তরিক, কারণ সামান্তরিকের শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে, কিন্তু বর্গের তো চারটাই সমান। তাহলে অ্যান্সার হচ্ছে কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এমন একটা সামান্তরিক যেটা আবার কি করা যায়, বৃত্তে অন্তর্লিখিত করা যায়, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর আয়ত। এরপর আমরা দেখি 48 49 দুইটা অ্যান্সার করতে হবে এই চিত্র থেকে। সো এখানে বলা আছে যে বিইসি এর পরিসীমা কত। এই যে এখানে বিইসি যে ত্রিভুজটা বিইসি, এই বিইসি ত্রিভুজের পরিসীমাটা বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে বিইসি যে ত্রিভুজটা এখানে দেওয়া আছে, এখানে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এখানে 6 সেন্টিমিটার, আর বিই এবং সি এই দুইটা বাহু পরস্পর সমান। এই যে খেয়াল করতে হবে, এই দুইটা বাহু পরস্পর সমান, এখানে চিহ্ন দিয়ে বোঝাই দিছে। তো এখন আমার লাগবে হচ্ছে পরিসীমা, আমরা হচ্ছে আমার কি লাগবে, তিন বাহুর দৈর্ঘ্য লাগবে, ঠিক আছে। সো আমরা খেয়াল করব যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু সমকোণের চিহ্ন, কেমন দেখা যাচ্ছে আশা করি, এটা হচ্ছে সমকোণের চিহ্ন, এইভাবে যে চিহ্নটা দিছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু অর্থাৎ লম্বভূমি যেটাই হোক তারা পরস্পর সমান। তো আমরা এইখানে তাহলে বিসি হচ্ছে অতিভুজ, বিসি অতিভুজের মান জানি, আর এবং আমাদের বি এবং সি বের করতে হবে পরিসীমা বের করার জন্য। তো আমরা এই ত্রিভুজে পিথাগোরাস দেই, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে কি আসে বিসি স্কয়ার ইকুয়াল কি আসে ইসি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বিই স্কয়ার প্লাস সি স্কয়ার। তো বিসি স্কয়ার, বিসি এর মান হচ্ছে 8 সেন্টিমিটার, 8, এটা বড়টা হচ্ছে যে 8 সেন্টিমিটার, কেমন, ছোটটা যেটা এটা হচ্ছে যে এবি, এই এবি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, সরি এটা হচ্ছে 8 সেন্টিমিটার। সো এটা 8 স্কয়ার হবে। আর এদিকে বিসি সমান না, বি স্কয়ার আর সি স্কয়ার সমান না, তাহলে আমি লিখতে পারি বি সি সরি বি স্কয়ার প্লাস, এটাকে আমি বি স্কয়ার লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হবে 64 আর এটা হবে কত 2 বিই স্কয়ার। তো 2 যদি পক্ষান্তর করি 64 কে 2 দিয়ে ভাগ করলে হয় 32 ইকুয়াল বিই স্কয়ার আসছে। এবার আমার বি এর মান লাগবে, ঠিক আছে। তো বি এর মান বের করার জন্য আমি এখানে ক্যালকুলেটর ইউজ করব। তাহলে 32 কে রুট করলে আসতেছে 5.656। তাহলে আমরা বি এর মান পেয়ে গেছি। বি এর মান যদি এটা হয় 5.656 হয়, তাহলে বিসি এর সিই এর মানও তাই হবে, ঠিক আছে। তাহলে এই যে বিসিই এটা যে পরিসীমা, এটার পরিসীমা হচ্ছে কত, তাহলে এই যে বিসি ইকুয়াল, সরি ইকুয়াল না, বিসি প্লাস
বিই প্লাস সিই, ঠিক আছে। তো বিসি হচ্ছে কত, বিসি 8 সেন্টিমিটার দেওয়া আছে, বিই প্লাস সি এই দুইটা মিলে হচ্ছে আসলে 2বি, ঠিক আছে। তাহলে বি এর যে মান 5.656 যেটা আসছে তাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে এইটা হিসাব করে যেটা আসে ওটা হচ্ছে অ্যান্সার, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিও। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে 49 নাম্বার, বলছে এখানে গাঢ় চিহ্নিত অংশটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। গাঢ় চিহ্নিত অংশটি অর্থাৎ এই যে জায়গাটা, এই যে জায়গাটা আমি ক্লিয়ার করি, এখানে এইখানে এই যে গাঢ় চিহ্নিত এই যে ডোরা কাটা দাগ আছে, এই অংশটার ক্ষেত্রফল কত। তো এটা মনে হয় পরিমিতির প্রশ্ন চলে আসছে এখানে, যাই হোক। গাঢ় চিহ্নিত অংশটির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যেটা করতে হবে, পুরা বৃত্তের ক্ষেত্রফল লাগবে আমাদের, এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ দিব, তাহলে হচ্ছে গাঢ় চিহ্নিত যে অংশটা এর ক্ষেত্রফল চলে আসবে, ঠিক আছে। তো এই যে পুরা যে বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, তার কি ব্যাসার্ধ লাগবে না পাই আর স্কয়ার করার জন্য। একটু খেয়াল করো যে এই বৃত্তের আমি যদি ঠিক মাঝ বরাবর এই বরাবর টান দিই, এটা কি ব্যাস না, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, যেটা আবার আয়তক্ষেত্রের কর্ণ, ঠিক আছে। বৃত্তের ব্যাস এটা হচ্ছে আবার কি আয়তক্ষেত্রের কর্ণ। সো তোমরা কর্ণ বের করবা আয়তক্ষেত্রের ইয়া দিয়ে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কর্ণ দৈর্ঘ্য কত আসবে, আমি সরাসরি লিখতেছি বিডি ইকুয়াল, সরাসরি লিখতেছি আমি বিডি ইকুয়াল কি আসবে, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, অর্থাৎ 8 স্কয়ার প্লাস কত 6 স্কয়ার। আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা একটু হিসাব করে দেখিও বিডি এর মান কত আসছে, ঠিক আছে। পরে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ চাই, তাহলে এই বিডিকে হাফ করা লাগবে। কেন? কারণ বিডি হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। বৃত্তের ব্যাসকে যদি আমরা অর্ধেক করি, তাহলে হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল সরি ব্যাসার্ধ পেয়ে যাব। তো বৃত্তের ব্যাসার্ধ যখন পাবো আমরা পাই আর স্কয়ার করব, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর বর্গক্ষেত্র সরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 6 × 8, 6 × 8 6 × 8 যা আসে। বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দিলেই কি চলে আসবে, এই যে এইটা বাদ দিয়ে বাকি যে গাঢ় চিহ্নিত অংশ এটার ক্ষেত্রফল চলে আসবে, ঠিক আছে। একটু ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করে নিও, আশা করি তোমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবা। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে 49 নাম্বার, না এটা করা হয়ে গেছে আমাদের 50 নাম্বার, চিত্র দেওয়া আছে এই যে এটা 50 নাম্বারে, বলা হচ্ছে ডিসিই এর মান কত, ডিসিই এর মান কত। তো এটা একটু আগে আমাদের বলে আমাদের আলোচনায় আসছিল যে বৃত্তে অন্তর্লিখিত যখন কোনো চতুর্ভুজ থাকবে, ঠিক আছে, তখন এই যে কোণটা, এই যে কোণটা এইটার বিপরীত যে বহিস্থ কোণ, অথবা উল্টো করে বললে ডিসিই এটা বহিস্থ কোণ না, এই চতুর্ভুজের জন্য বহিস্থ কোণের যে পরিমাপ এটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণের পরিমাপের সমান হয়, ঠিক আছে। তো এটা যদি 80 হয়, তাহলে ডিসিই এটাও কি হবে, এটাও 80 ডিগ্রি হবে, এটা মুখস্থ রাখতে হবে। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সে বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ, কেমন বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এটা যদি এটি হয়, এটাও এটি হবে, অর্থাৎ ডিসিই হচ্ছে 80 ডিগ্রি। এই যে ডিসিই এটা হচ্ছে কি 80 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, আমরা 51 নম্বরে যাই। চিত্র হচ্ছে এইটা। প্রশ্ন হচ্ছে চিত্রে এডিবি অধিচাপ কিনা, অধিচাপ উপচাপ অধিচাপ দুটো কথা আছে, অধিচাপ হচ্ছে বড় চাপ। এডিবি এই যে এডিবি এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অধিচাপ, ঠিক আছে। এইটা হচ্ছে অধিচাপ আর এইটা হচ্ছে উপচাপ, এইখান থেকে এই পর্যন্ত এসইবি এটা হচ্ছে উপচাপ। আচ্ছা, তার মানে এটা সঠিক। তারপর এবি এর মান 6 কিনা, এবি এর মান 6 কিনা এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা আগে একটা প্রশ্নের সমাধান করছিলাম যে এবি ইকুয়াল 6 কিনা আমরা বের করতে পারবো এই ত্রিভুজে পিথাগোরাস দিয়ে, আগে আমরা এসি বের করব, ঠিক আছে। তো এখানে যদি আমি এসিটা বের করি, তাহলে কি আসবে, এসি স্কয়ার সমান 5 স্কয়ার মাইনাস কত 4 স্কয়ার, ঠিক আছে। তো এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে যে কত 25 মাইনাস 16, তাহলে এসি স্কয়ার সমান হচ্ছে বিয়োগ করলে কত হয় 9 হয়, এসি এর মান হচ্ছে তাহলে 3। তো এসি এর মান যদি 3 হয়, আমরা জানি এই এসি হচ্ছে এবি এর অর্ধেক, ঠিক আছে। তো এসি যদি এবি এর অর্ধেক হয়, এসি 3 হলে এবি কত হবে 3 × 6, তাহলে এবি এর মান 6, এটাও সঠিক। এরপরে হচ্ছে প্রশ্ন এ ও বি এর ক্ষেত্রফল 12 বর্গমিটার 12 বর্গ সেন্টিমিটার কিনা। এ ও বি এই যে এ ও বি পুরা এই যে ত্রিভুজটা, এখান থেকে এই যে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল 12 কিনা। তো আমরা এই মাত্র বের করলাম না, এ বি এর মান হচ্ছে 6। তো এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, আমরা কি ইউজ করব, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ইউজ করতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি দিব, হাফ ইনটু ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে ওসি, কেমন। তো ভূমি এবি এর মান দেওয়া আছে, সরি আমরা বের করছি একটু আগে, ভূমি এবি এর মান কত 6 বের করছি না, এই যে 6 ইনটু এসি এর মান কত, এসি সরি ওসি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত 4,
হ্যাঁ, এটা কাটাকাটি করলে কি হয়, 3 হয়, 3 4 12 আসে, ঠিক আছে। তাহলে এই এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার, এইটাও সঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ঘ, তিনটাই এখানে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্ন দেখি। এখানে বলা হয়েছে 12 নম্বর প্রশ্নে যে চিত্রে অর্থাৎ ওইটাতে ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, পিএমএন হচ্ছে 40 ডিগ্রি দেওয়া আছে। পিএমএন, পিএমএন কোথায় আছে, এই যে পিএমএন, এই যে এইটা হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে পিওএন কত, পিওএন এই কোণটা কত, এইটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। পিওএন এইটা কত, এই হচ্ছে প্রশ্ন। তো এখন পিওএন দেখে খুশি হয়ে যাওয়ার কিছু নাই, এটা দেখতে 90 ডিগ্রি মনে হচ্ছে, তাই 90 টাকা দিবা, যদি এখানে কোনো অপশন নাই 90, ঠিক আছে, থাকলেও দেওয়া দেওয়া দরকার নেই, কারণ বিভিন্ন সিনারি হতে পারে। এটা আসলে বইয়ে বিভিন্ন বইয়ে প্রশ্নে যে চিত্রগুলো দেওয়া হয় এগুলো অনেক সময় অ্যাকুরেট হয় না, বেশিরভাগ সময় এগুলো অ্যাকুরেট হয় না। সো দেখে যেটা মনে হচ্ছে ওটা কখনো সেটা হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। এই জন্য রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, আন্দাজে দেখাবো না। তো দেখো এখানে বলা হয়েছে এটা মান হচ্ছে 40। তো দেখো এই যে এই ত্রিভুজ একটু খেয়াল করো তো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজে এই বাহু এবং এই বাহু এমও এবং হচ্ছে এনও বা ও এম ও এন, এই দুইটা কি একই বৃত্তের ব্যাসার্ধ না, এইটা আর এইটা, এই দুইটা যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এটা দুইটা তো, এই দুইটা বাহু তো সমান। বাহু যদি সমান হয়, বাহুর যে বিপরীত কোণ, এই যে এই বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয় না, তাহলে এইটা যদি 40 হয় এটাও 40 হবে। একটা ত্রিভুজের তিন কোণের মধ্যে যখন দুইটা কোণ দেওয়া আছে এবং তাদের একটা বহিস্থ কোণ দেওয়া আছে, এখানে খেয়াল করো পিওএন, যে পিওএন এটা কিন্তু বহিস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে ত্রিভুজের যখন কোন একটা বাহুকে বর্ধিত করা হবে, ত্রিভুজ যে কোনো ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো যখন কোন একটা বাহুকে বাড়ানো হবে, তখন যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, সে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হয়। অর্থাৎ এটা বহিস্থ কোণ, এই দুইটা বিপরীত অন্তস্থ কোণ, এই দুইটা যোগ করলে যা এটাও তা। এখানেও সেম কাহিনী, এটা বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয় হচ্ছে এটা আর এটা, ঠিক আছে। তো আমরা এইটা সমান হবে এই দুইটা যোগফল। তো এটা যদি 40 হয় এটাও 40 হবে বলছিলাম না, তাহলে এইটা এবং এটা যোগ করলে কত হয়, 40 আর 40 যোগ করলে 80। তাহলে বহিস্থ কোণের যেহেতু সমান, তাহলে এটাও কি হবে, 80 হবে। অর্থাৎ এটা হবে এই দুইটা যোগফল, এটা হচ্ছে 80। তাহলে এখানে এটা হচ্ছে কি সঠিক উত্তর, ক। আচ্ছা, আমরা 53 নম্বরে যাই। এরপরের প্রশ্ন যে বলা হয়েছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে দৈর্ঘ্য কত। দেখো কোনো চিত্র দেওয়া নাই, ঠিক আছে, তাহলে নিজ দায়িত্বে চিত্র এঁকে নিতে হবে তোমার। তো এখানে বলে দেওয়া আছে বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে দৈর্ঘ্য বের করতে হবে। আমরা এই টাইপের কোশ্চেন একটু আগেও করছিলাম। দেখো যে এটা মনে করো বৃত্ত, ঠিক আছে, বৃত্তের উপরস্থ কোনো একটা জ্যা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে উপরস্থ একটা জ্যা, আর ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসটাও নিয়ে নেই, এই যে এটা হচ্ছে মনে করো ব্যাস। তো বলা হচ্ছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে, তাহলে এইটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, হ্যাঁ, মনে রাখবা যে কোনো দূরত্ব মানে কিন্তু তার উপর লম্ব হয়, ঠিক আছে। এইখান থেকে 5 সেন্টিমিটার দূরে এই যে আছে, এর অর্থ হচ্ছে এই দূরত্ব এইটা কিন্তু এই জ্যার উপর লম্ব, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে জ্যার দৈর্ঘ্য কত, ভালো কথা। তো এখন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে ব্যাস হচ্ছে 26। তো এখান থেকে যদি এটা পুরোটা 26 হয়, তো অর্ধেক কত, এইটুকুটা কত, 13 না। আচ্ছা, এটা যদি 13 হয়, আমি এটা যোগ করি, এটাও কি ব্যাসার্ধ না, এই ব্যাসার্ধ হচ্ছে 13, ঠিক আছে। এইটা 13 আর এইটা হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা বের করতে হবে, আমরা যদি এটা বের করতে পারি তাহলে আমরা পুরো জায়গা দৈর্ঘ্য পেয়ে যাব। সো এটা 13, এটা 5, পিথাগোরাসের উপপাদ্য দিবা, তোমরাই করো, তাহলে এটার অ্যান্সার কত আসে। এটার অ্যান্সার তোমরা যদি করো অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করলে দেখবা এটার মান 12 আসছে, এই যে এইটুকু অংশটা 12 আসবে, ঠিক আছে। তো এটা যদি 12 হয়, এটা যদি অর্ধেক হয় পুরো জ্যায়ের, তাহলে সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য কত, 12 দুগুণে 24 না, এই যে 12 দুগুণে 24, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, আশা করি বুঝছো। ওকে, আমরা এরপরে বসে যাই 54 নম্বরে। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বলে দিছে, চিত্র হচ্ছে এইটা। তো এই বৃত্তে পি কিউ আর এর সম্পূরক কোণ কত, পি কিউ আর লাগবে আমাদের। তো এখানে দেখো পি কিউ আর, পি কিউ আর, এই যে এইটা হচ্ছে কিউ এর মান 5x দেওয়া আছে, এখানে হচ্ছে পি কোণের মান x দেওয়া আছে, আর এইটা হচ্ছে আর আরেকটা কোণ। একটু খেয়াল করতে হবে, সম্পর্ক কোণ বের করতে হবে আমাদের। এখানে দেখো তো পি ও কিউ, এটা কি ব্যাস না, এটা হচ্ছে ব্যাস। তো এই যে ব্যাস, এই ব্যাসের উপরে অবস্থিত যে কোণটা, এটা কিন্তু বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তো এটা যদি ব্যাস হয়, এটা অর্ধবৃত্ত না, আমরা কি বলছিলাম অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু এক সমকোণ হয়। অর্থাৎ এটা যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের উপরে যে কোণটা হয়, ঠিক আছে, যে কোণটা অবস্থিত হয়, এটা কিন্তু কি হবে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এই আর কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত, এটা 90, কেমন। তো এখন আমরা যদি এক্স এর মান বের করতে চাই, আমাদের আগে এক্স এর মান বের করতে হবে সম্পূরক কোণ বের করার জন্য। সো আমাদের যদি তিন কোণের সমষ্টি লাগে, ঠিক আছে, তিন কোণের সমষ্টি হচ্ছে, তাহলে কি লিখবো আমরা 90 প্লাস x প্লাস 5x না, 90 প্লাস x প্লাস 5x। সো 90 প্লাস
x প্লাস 5x হচ্ছে 180 180 3 কোণের সমষ্টি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে এখানে আসে কত 6x, আর ওইখানে যদি আমরা 90 পক্ষান্তর করি তাহলে কত আসে 81 থেকে 90 বিয়োগ করলে 90 হয়, ঠিক আছে। 90 কে 6 দিয়ে ভাগ করলে হয় 90 কে 6 দিয়ে ভাগ করলে হয় 15, ঠিক আছে 15। x এর মান হচ্ছে 15। তো x এর মান যদি 15 হয়, খেয়াল করো x এর মান যদি 15 হয় তাহলে 5x এর মান কত? এই যে 5x, আমার কিন্তু 5x এর কি লাগবে, অর্থাৎ কিউ যে কোনটা PQR, ঠিক আছে। PQR মানে কি, এই যে 5x, এই 5x এর মান কত? 5x এর মান হচ্ছে 5 গুণ কত 15 না, তাহলে হচ্ছে কত আসে 75 আসে। তো 5x এর আমার কি লাগবে, সম্পূরক কোণ লাগবে। 5x এর মান হচ্ছে 75 আর সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস 75, ঠিক আছে। আশা করি বুঝছো। সম্পূরক কোণ মানে কি, সম্পূরক কোণ মানে দুইটা কোণ যোগ করে যদি 180 হয় তারা একে অপরের সম্পূরক কোণ, আর দুইটা কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয় মানে এক সমকোণ হয় তখন তারা একে অপরের কি হবে, পূরক কোণ হবে, ঠিক আছে। তো 180 থেকে 75 বিয়োগ করলে কত হয় 105, ঠিক আছে 105। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 105, आंसर হচ্ছে গ। আশা করি বুঝছো। এরপরে আসি আমরা 55 নম্বরে, নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। খুবই মজার একটা প্রশ্ন এটা। নিচের কোন যুগল মানে জোড়া, ঠিক আছে, কোন জোড়া কোণ দিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করা যাবে। তো এখন একটা ত্রিভুজে কোণ থাকে 3টা, ঠিক আছে, তোমাকে দেওয়া আছে 2টা, তা আবার বলতেছে সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করতে হবে। তো একটু খেয়াল করতে হবে এখানে যে সমদ্বিবাহু ত্রিভুজে 2টা কোণের মান সমান হয় আর আরেকটা কোণ অসমান হবে, ঠিক আছে। তো এখানে 2টা কোণের মান সমান আছে এরকম কোন অংশ দেখা যাচ্ছে এখানে নাই। তো আমার দেখতে হবে 2টা কোণ যোগ করে যদি আমরা 180 থেকে বিয়োগ করি তখন যে মানটা আসবে সেটা কারোর সাথে মিলে কিনা। টেকনিক হচ্ছে এটা, আমরা ক্যালকুলেটর নিব, 2টা কোণ যোগ করব, ঠিক আছে। 2টা কোণ যোগ করে দেখব 180 থেকে বিয়োগ করে 180 থেকে বিয়োগ করে যে মানটা আসবে সেই মানটা কোনটার সাথে মিলে কিনা, তাহলে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যাবে। কিভাবে, যেমন ধরো 70 আর 40 যোগ করলে কত হয় 110। তো 110 যে আসছে আমরা 180 থেকে বিয়োগ করি, 180 থেকে 110 বিয়োগ করি তাহলে কত আসবে 70 না, এটা মিলে গেল। তাহলে চিন্তা করে দেখো আমরা 2টা কোণের যোগফল 180 থেকে বিয়োগ করে তৃতীয় কোণ বের করলাম, এটা হচ্ছে কি তৃতীয় কোণ, এটা হচ্ছে তৃতীয় কোণ 70 ডিগ্রি যেটা। তো তৃতীয় যে কোণটা এইটা এর মধ্যে একটা কোণের সাথে মিলে গেছে না, তার মানে এই যে ত্রিভুজের কথা বলতেছে এই ত্রিভুজের 2টা কোণ 70 একটা কোণ 40, তো 2টা কোণ সমান একটা কোণ অসমান, তার মানে কি 2টা বাহু সমান একটা বাহু অসমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আশা করি বুঝছো। অন্য অপশনগুলো ট্রাই করে দেখো কিন্তু এরকম মিলবে না, ঠিক আছে। অর্থাৎ তুমি 40 আর 50 যোগ করো কত আসে 90, 180 থেকে 90 বিয়োগ করো 90 হয়, তো সেই 90 কি এখানে আছে নাই, তো এই জন্য এটা হবে না। এভাবে অন্য অপশনগুলো ট্রাই করে দেখবে, এগুলো হবে না, এই ক্ষেত্রে মিলছে, এই জন্য এটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি বুঝছো। এরপরে আমরা যাই 56 নম্বরে, এখানে বলা হয়েছে ডিসিই এর মান কত। ডিসিই কোথায় আছে, ডিসিই এই যে এটা ডিসিই, এই কোণের মানটা আমাদের বের করতে হবে। তো একটু খেয়াল করতে হবে এখানে দেওয়া আছে এই যে এটা হচ্ছে 94 ডিগ্রি আর এটা হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। এই যেটা 20 ডিগ্রি দেওয়া আছে আর হচ্ছে কত 94 ডিগ্রি, খুবই ইজিলি বের করে ফেলা যাবে আমাদের ডিসিই এর মান। কিভাবে দেখো, বলছিলাম যে কোনো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এক বাহু বাড়াইলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, হ্যাঁ, সে বহিস্থ কোণের মান কি হয় বিপরীত অন্তস্থ কোণের সমান না। তো এটা যদি 94 হয় তার বিপরীত যে বহিস্থ কোণ এটা কিন্তু কি হবে 94 হবে। তাহলে খেয়াল করো এই যে ত্রিভুজটা ডিসিই ত্রিভুজ, এই ডিসিই ত্রিভুজে এই কোণের মান হচ্ছে 94, ঠিক আছে, আর ওই কোণের মান হচ্ছে কত 20। তো 94 আর 20 দুইটা যোগ করলে তুমি 180 থেকে বিয়োগ করো, কারণ 180 হচ্ছে কি তিন কোণের যোগফল না। তুমি যদি 180 থেকে 94 আর হচ্ছে 20 এর যোগফলটা বিয়োগ করো তাহলে হচ্ছে তুমি এই কোণটা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে জাস্ট 180 মাইনাস 94 মাইনাস কি 20 করলে ক্যালকুলেটর দিয়ে দেখবা কি অ্যান্সার চলে আসবে। আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা করলে দেখবা অ্যান্সার পেয়ে যাবা। ওকে, এরপর আমরা যাই 56 নম্বরে, সরি 17 নম্বরে। 17 নম্বর দেখো এখানে বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি এ আর হচ্ছে ডিসি দুইটা স্পর্শক, ঠিক আছে। এই যে চিত্রে ডি এ দেখো, ডি একটা স্পর্শক ডিসি একটা স্পর্শক, চিত্র অনুসারে ডি এ সমান ডিসি কিনা, অর্থাৎ এই যে ডি এ বাবা, অর্থাৎ এই যে ডি এ আর ডিসি সমান কিনা, অবশ্যই সমান। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শ টানা হলে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হয়, ঠিক আছে। এটা কিন্তু মেন বইয়ে সম্পাদ্য আছে, তাহলে অবশ্যই ডিএ এবং ডিসি সমান হবে, এটা সঠিক। এডিসি 60 কিনা, এডিসি এর মান 60 কিনা এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা একটু দেখি এখানে কোনো ক্লু আছে কিনা এডিসি এর মান। আচ্ছা, এডিসি 60 হওয়ার কোনো ক্লু এখানে দেওয়া নাই, ঠিক আছে। এডিসি 60 হতো যদি এটা 120 হতো,
এখানে যদি 120 দেওয়া থাকতো আমি ওটাকে 60 বলতে পারতাম। কেন বলতো? এই যে 120 আর 60 এই দুটো যোগ করে কিন্তু 180, ঠিক আছে? এই ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে এই কেন্দ্রস্থ এই কোণটা আর হচ্ছে বাইরের এই কোণটা মিলে কিন্তু কি 180 হতে হয়। যদি এখানে 120 হতো তাহলে আমি 60 ডিগ্রি বলতে পারতাম। বই দেখবা আছে কিনা, হয়তো এখানে ভুল আসে নাই। যাই হোক, এই ক্ষেত্রে এটা হচ্ছে না, ঠিক আছে? এই এডিসি এর মান 60 হচ্ছে না, তাহলে এটা বাদ, 2 নাম্বার সঠিক নয়। এরপর 3 নাম্বার দেখি বিওসি সমবাহু ত্রিভুজ কিনা। বিওসি সমবাহু ত্রিভুজ কিনা, খেয়াল করো। বিওসি অবশ্যই সমবাহু ত্রিভুজ। কেন? এই যে এটা কি ব্যাসার্ধ না? এটা ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ, আবার ওসিও ব্যাসার্ধ না? তো ওবি এবং ওসি সমান, ঠিক আছে? ওবি এবং কি ওসি সমান আমি বলতে পারি। আচ্ছা, আবার এখানে দেওয়া আছে এইটা আর এইটা সমান, চিহ্ন দেখে বোঝা যায়। তাহলে যেহেতু এখানে তিনটা বাহু সমান, তাহলে বিওসি কে সমবাহু ত্রিভুজ বলা যাবে। তাহলে কি এটা সঠিক, ঠিক আছে? তাহলে এখানে 1-3 সঠিক, কোথায় 1-3? এই যে খ হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে দেখো একটি বিষমবাহু চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত? এটা বিষমবাহু চতুর্ভুজ, সমবাহু চতুর্ভুজ, যে এরকম চতুর্ভুজ হবে হোক, আয়তবর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, যেটাই হবে হোক, সবগুলা কোণের সমষ্টি এমনিতেই 4 সমকোণ বা 360 ডিগ্রি, ঠিক আছে? এটা মুখস্থ। আমরা পরের প্রশ্নে যাই, 59 নাম্বার। এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রের, আচ্ছা এটা বোঝার জন্য আমাদের চিত্র আঁকাটা বেটার, ঠিক আছে? এটা কিন্তু আমরা চিনি, আমরা সবাই এটা কিন্তু সাথে পরিচিত। আমি যে সম্পাদ্যের মধ্যে ওই যে সম্পাদ্যের ত্রিভুজের অন্তর্বৃত্ত বহির্বৃত্ত আঁকতে হয়েছে না, ওইটা বুঝলে তোমরা এটাও বুঝবা, ঠিক আছে? তবে এখানে সুবিধা হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে দিছে। পরিবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষত্রয়ের দূরত্ব সমান কিনা। এই যে পরিবৃত্তের কেন্দ্র, তোমার সম্পাদ্য আঁকছো না, এটার থেকে শীর্ষত্রয়ের দূরত্ব অবশ্যই সমান। এখান থেকে তুমি এটা যোগ করে দেখবা, এটা 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 তিন দিকে সমান হয়, ঠিক আছে? মনে আছে না ওই যে যখন কেন্দ্র যখন আসে সেখান থেকে যখন তুমি এভাবে করে ওই যে বৃত্ত আঁকো, তখন সেই বৃত্তটা সব দিক দিয়ে গেছে না? তো এটা তো ব্যাসার্ধ, ঠিক আছে? তো কেন্দ্র থেকে ব্যাসার্ধ সব দিক দিয়ে এমনিতেই সমান হয়, বুঝলা? তাহলে এইখান থেকে কেন্দ্র থেকে শীর্ষত্রয়ের দূরত্ব অবশ্যই কি সমান হবে। অন্তর্বৃত্তের কেন্দ্র থেকে বাহুত্রয়ের দূরত্ব সমান কিনা, আরেকটা প্রশ্ন। আমার অন্তর্বৃত্ত নেওয়া লাগবে, আমি বৃত্তকে অন্তর্বৃত্ত বানিয়ে ফেলতেছি এখন, ঠিক আছে? এই যে ছোট করে ফেললাম, ছোট করে, এইটা হচ্ছে অন্তর্বৃত্ত, এই যে এটা হলো অন্তর্বৃত্ত। তো বলা হচ্ছে অন্তর্বৃত্ত থেকে অন্তর্বৃত্তের কেন্দ্র থেকে বাহুত্রয়ের দূরত্ব সমান কিনা। বাহুত্রয়, এই যে বাহুত্রয়, এখান থেকে এইটা 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 সমান কিনা। এটা অবশ্যই সমান, শুধুমাত্র এই কেসে এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এই ক্ষেত্রে কেন্দ্র থেকে সব দিকের দূরত্ব সমান হবে। আচ্ছা, তারপর আসে কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয় অন্তর্বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, দেখা যাচ্ছে কোণগুলো সমদ্বিখণ্ডক। এই যে এটার সমদ্বিখণ্ডিত করো, ওদিকে গেছে, এটারও সমদ্বিখণ্ডিত করো, যাবে, এটাকেও সমদ্বিখণ্ডিত করো। এটাকে কিন্তু সম্পাদ্য আঁকার সময় করতে হয়, ঠিক আছে? সম্পাদ্য যখন নিজে অন্তর্বৃত্ত করতে হয় তখন কিন্তু এই কোণগুলার সমদ্বিখণ্ডিত করা লাগে, ঠিক আছে? তো এটা এমনিতেও কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? তার মানে এখানে কি তিনটাই সঠিক, 1 2 3 তিনটাই সঠিক, আনসার হচ্ছে ঘ। ওকে, সম্পাদ্য যারা পারে তোমরা তারা এটা পারে, ঠিক আছে? এটা তো কঠিন কিছু না। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যায়। কি দেওয়া আছে? শুধুমাত্র পরিসীমা দেওয়া আছে, মানে 4টা বাহুর যোগফল দেওয়া আছে, তাহলে রম্বস আঁকা যাবে কিনা। রম্বসের পরিসীমা দেওয়া থাকলে আঁকা যাবে কিনা, রম্বসের তো একটা নির্দিষ্ট কোণ লাগে, তারপর হচ্ছে কর্ণদ্বয়ের অসমান হয় না, তাহলে নির্দিষ্ট রম্বস কিন্তু আঁকা যাবে না, হ্যাঁ এটা কিন্তু হবে না। ট্রাপিজিয়াম আঁকা যাবে কিনা, পরিসীমা থাকলে প্রশ্নই আসে না, দুইটা বহু সমান্তরাল আর দুইটা অসমান্তরাল, তাহলে এখানে আসলে বোঝার কোনো উপায় নেই যে কোনটা কোন দিকে হবে, মানে কোনটা কত মাপের হবে, ঠিক আছে? তারপর আছে আয়ত, সেম কাহিনী, আয়তের যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান না, তো কোনটা কতটুকু নিবে এটা কিন্তু ফিক্সড না, ফিক্সড হচ্ছে বর্গ। বর্গের 4টা বাহু সবসময় সমান, বর্গের 4টা বাহু যেহেতু সমান, পরিসীমাকে 4 ভাগ করলে তো হয়ে গেল। পরিসীমাকে 4 ভাগ করবা, একটা ইয়া নিবা, এই যে দেখো যে কোনো রশ্মি আমি এঁকে ফেলি, যে কোনো রশ্মি নিয়ে এইভাবে করে কি নেওয়া লাগে, লম্ব নেওয়া লাগে না একটা, লম্ব নেওয়ার পরে কি হয়, তার যে ওই যে পরিসীমা, হ্যাঁ পরিসীমাকে 4 ভাগ করতে হয়, 4 ভাগ করে এখানে দাগ, এখানে দাগ, এখান থেকে দাগ দিয়ে রম্বস ইজিলি এঁকে ফেলা যায়। তো রম্বস হয়েছে না, বাকিগুলো কিন্তু হবে না, বুঝছো? তাহলে শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে কিন্তু ইজিলি কি আঁকা যাবে, বর্গ আঁকা যাবে। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, শেষ। এরপর আসি 61 নম্বরে, বলছে চিত্রে চিত্রে সিবিই এর মান কত। কই সিবিই, এই যে হলো সিবিই, সিবিইটা হচ্ছে বহিস্থ কোণ, ঠিক আছে? সিবিইটা হচ্ছে বহিস্থ কোণ, সিবিই, এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণের মান কত, এটা হচ্ছে প্রশ্ন। সিবিই, আচ্ছা এটা দেখে খুশি হয়ে যাওয়ার কিছু নাই, ওই যে বলছিলাম যে চতুর্ভুজের বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়, ঠিক আছে? এটা সেটা না, ওইটা হচ্ছে বৃত্তে যখন হবে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে এই নিয়মটা খাটে যে বহিস্থ কোণের সমান হবে বিপরীত অন্তঃস্থ কোণের মান। এটা কিন্তু সেটা না, এটা কিন্তু বৃত্তে নাই, ঠিক আছে? তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে এটা যদি 100 হয়, কেমন, এটা যদি 100 হয়, এটাও কিন্তু 100 না, এটা একটা সমান্তরিক, বিপরীত কোণগুলো কি হবে, অবশ্যই সমান হবে। দেখা যাচ্ছে এ বাহু সমান এ বাহু, এ বাহু সমান এ বাহু, তার মানে বিপরীত কোণগুলোও কি হবে, সমান হবে। তাহলে এটা 100 হলে এটাও কিন্তু কি 100, আর এটা যদি 100 হয় এটা কত হইতে হবে, 80 না, সরি 180 লিখে ফেলছি।
এটা হচ্ছে কত হতে হবে? 80 হতে হবে। কেন? 100 যোগ 80 সমান হচ্ছে কি? 180। এক সরল কোণ। তাহলে সিবিই এর মান ইজিলি বলা যায় শুধুমাত্র কি 80 ডিগ্রি। আচ্ছা, এরপরে আসি আমরা 62 63 নম্বরে। 62 63 নম্বরে দেখি এ বি এর মান দেওয়া আছে 24, এ বি এই যে এখান থেকে এই পর্যন্ত এ বি এর মান দেওয়া আছে 24 আর হচ্ছে ও এম এর মান দেওয়া আছে 5 সেমি, ঠিক আছে? ও এম এখান থেকে এই পর্যন্ত ও এম এটা হচ্ছে 5 সেমি। তো প্রশ্ন হচ্ছে ব্যাসার্ধ কত? খুবই ইজি। এ বি এর মান যেহেতু 24 দেওয়া আছে, খেয়াল করো এ বি এর মান 24, এ বি এর মান 24 তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অর্ধেক। 24 এর অর্ধেক কত হয়? 12। তাহলে ও এম বি ত্রিভুজে ও এম হচ্ছে 5 না 5, হ্যাঁ ও এম হচ্ছে 5, এইটা হচ্ছে 12, এইটা কত? এই হচ্ছে প্রশ্ন। তো এটা পিথাগোরাস দিলে হয় না? ও বি স্কয়ার সমান কত হবে? 5 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে 12 স্কয়ার। তো করবা এটা হচ্ছে 25, এটা হচ্ছে কত? 44, এই দুটো মিলে হয় 169 ওবি স্কয়ার, ওবি ইকুয়াল কত হয়? 13 হয়, ঠিক আছে? তাহলে ওবি এর মান অর্থাৎ ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 13, হ্যাঁ এইটা হচ্ছে সঠিক উত্তর। শেষ। এরপর আসো এমএন, এমএন এর দৈর্ঘ্য কত? দেখো এটা আরো ইজি। এমএন মানে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তো খেয়াল করো ও এন, ও থেকে এন পর্যন্ত, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমরা কি বের করছি? ও বি যদি 13 হয়, যদি ও বি 13 হয় তাহলে ও এন ও 13 হবে, ঠিক আছে? একটা বৃত্তের ব্যাসার্ধ সব দিকে কি সমান। তো ও এন হচ্ছে 13, খেয়াল করো ও এন 13, ও এম হচ্ছে 5। তো 13 থেকে 5টা বিয়োগ দিলে কি হয়? 13 থেকে 5 গেলে কত হয়? 7 না? তাহলে এম এর মান হচ্ছে 7, 7 ও সরি 7 না, 13 থেকে 5 গেলে কত? 8। তো 13 থেকে 5 গেলে 8 হয়, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? আশা করি বুঝছো। পুরোটা 13, এইটা 5, এটা বিয়োগ দাও, তাহলে এম এর মান চলে আসছে। এই যে এম এর মান 8 সেন্টিমিটার, ঠিক আছে? শেষ। এরপর যাচ্ছি আমরা 64 নম্বর প্রশ্নে। এখানে চিত্র দেওয়া আছে, ওই যে এটা চিত্র। চিত্রে পিএসটি এর মানের কোন কোনটি, অর্থাৎ পিএসটি যে কোনটা, এই কোণের মান সমান কোনটা? তো পিএসটি দেখি, পিএসটি এটা হচ্ছে এইটা, এটা সমান কোনটা না? দেখছো এই প্রশ্নটা কিন্তু বারবার আসতেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এবং সহজ। যে পিএসটি এটা সমান কোনটা? আগে বলছি, বারবার বলতেছি যে বৃত্তের অন্তর্লিখিত কোন চতুর্ভুজের ক্ষেত্রে একটা বাহুকে বর্ধিত করলে, এই যে মনে করে এটাকে বাড়াইছি, বর্ধিত করে এইখানে যে বহিস্থ কোণটা আসছে, কেমন? এই বহিস্থ কোণটা সবসময় বিপরীত অন্তস্থ কোণের সমান, মানে এই কোণের সমান। এই কোণ অবশ্যই এই কোণের সমান হবে। তাহলে পিএসটি এর সমান হচ্ছে যে পি কিউ বার, ঠিক আছে? তাহলে যে आंसर কত? পি কিউ বার, এটা হচ্ছে সঠিক উত্তর। চিত্র দেওয়া আছে এখানে পি এ সমান পিসি কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তো পি দেখো, পি কই? পি হচ্ছে বহিস্থ কোণ বিন্দু, পি বহিস্থ কোণ বিন্দু হতে অঙ্কিত স্পর্শক পি এ, পি বহিস্থ কোণ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক পিসি। তো কি বলছিলাম, বহিস্থ কোণ বিন্দু থেকে স্পর্শ বিন্দুগুলোর দূরত্ব সমান হয়, ঠিক আছে? এটা বইই আছে। সো পি এ এবং পিসি অবশ্যই সমান, এটা সঠিক উত্তর। এরপরে ও এ পি, ও এ পি এবং ওসিপি সমান কিনা? ও এ পি এই যে এটা, ও এ পি আর ওসিপি সমান কিনা আমি অলরেডি দেখাই। ও এ পি আর হচ্ছে ওসিপি, একোণ আর একোণ সমান কিনা? এই দুটো কোণ অবশ্যই সমান। কেন? দেখো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে কি স্পর্শক না? দেখো ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর পিসি হচ্ছে স্পর্শক। তো ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর কিন্তু লম্ব হয়। তো এটা যদি লম্ব হয়, এটা খেয়াল করো তো, এখানে এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে স্পর্শক, তাহলে ব্যাসার্ধের উপর স্পর্শক লম্ব না? এটাও লম্ব, তাহলে এটাও লম্ব, এটাও লম্ব, এই দুটো কোণ পরস্পর সমান বলা যায়, ঠিক আছে? শেষ। এরপর প্রশ্ন হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি এটা সমান 2 এডিসি কিনা? প্রবৃদ্ধ এ ও সি, আমাদের প্রবৃদ্ধ কোণ বুঝতে হবে। এ ও সি খেয়াল করি, এটা হচ্ছে এ ও সি, এই যে মার্ক করা এটা কিন্তু এ ও সি, ঠিক আছে? আর এইখানে যে বড় যে সাইডটা, এটা হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি, মানে বড়, বৃদ্ধ মানে বুড়া, ঠিক আছে? বুড়া মানে বড়। এ ও সি এইটার যে এই যে এই সাইডের বড় যে কোণটা, এটা হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি, ঠিক আছে? এটা সমান 2 এডিসি কিনা? এইটা সমান 2 এডিসি কিনা? অবশ্যই এটা সমান 2 এডিসি, কারণ খেয়াল করে দেখবা এ বি সি, যে এ বি সি হচ্ছে একটা বৃত্তচাপ, যে বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি, ঠিক আছে? তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণ না? এই যে দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটাও সঠিক। অ্যান্সার 1 2 3। তো সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের যোগফল, এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। বিপরীত অন্তস্থ কোণদ্বয় হচ্ছে এইটা আর এটা, এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? বোঝাই যায় এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ সমান 60 করে, ঠিক আছে? এটাও 60, এটাও 60, এই যে ভিতরে কোণটা এটাও কত? 60। তো অন্তস্থ এই যে দুইটা কোণ 60 60 যোগ করলে কিন্তু 120 হয়, 120, ঠিক আছে? এই দুইটা কোণের সমষ্টি 120। আমার পরের প্রশ্নে চলে আসি। এখানে একটা চিত্র দেওয়া আছে, বলা হচ্ছে 4 নং 5 নং না, এটা আসলে এটা 4 নং 5 নং না, এটা হচ্ছে কত? 68 আর 69। যাই হোক, তো প্রশ্ন হচ্ছে এখানে এই চিত্র থেকে এখানে দেখা যাচ্ছে 35 ডিগ্রি কোণ দেওয়া আছে একটা বহিস্থ
বিন্দুর সাথে স্পর্শকের। যাই হোক, তো এ ও বি এর মান কত? এ ও বি কোথায় আছে? এ ও বি, এই যে এ ও বি, দেখো এ ও বি, হ্যাঁ, এই যে এ ও বি, এই কোণটার মাপ হবে, এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা সম্পাদ্য ইউজ করি, ঠিক আছে? এমন দুইটি স্পর্শক আঁকো তাদের মধ্যবর্তী কোণ 60 হয়, মনে আছে না? তখন এখানে কি করছো, 60 ডিগ্রি করার জন্য এখানে 120 লিখছো না? তো কি করতে হয়, জিনিসটা হচ্ছে আসলে এরকম মেকানিজমটা, যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, সোজা কথা, এই কোণের যোগফল আর এই কোণের যোগফল অবশ্যই 180 হইতে হবে, ঠিক আছে? এইটা আর এটা যোগ করে কত আসতে হবে? 180 আসতে হবে। তো এটা যদি 35 হয়, এটা অবশ্যই 145 হওয়া লাগবে, যদি আমার ভুল না হয়। তাহলে 145 এবং 35 মিলে কিন্তু কি আসবে? 180 আসবে। তো এই যে 145 অপশন আছে, তাহলে এটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি বুঝছো। এটা কিন্তু মুখস্থ, সম্পাদন করতে গেলে কাজে লাগে, যে দুইটি স্পর্শক আঁকো, যেন অন্তর্ভুক্ত কোণ কি হয়, 35 ডিগ্রি হয়, 70 ডিগ্রি হয়, বিভিন্ন রকমের মান দেওয়া থাকে, সেটা এইভাবে করে রাখতে হয়, ঠিক আছে? এখানে যা হবে 180 থেকে বিয়োগ করলে এখানেও তা হবে, শেষ। এবার আমরা চলে যাই 69 নম্বরে। এখানে বলছে পি ও এর মান যদি 13 হয়, ও বি কত? এটাও সহজ, তোমরা চিত্র এখন দেখলে বুঝতে পারবা। তো এইখানে পি ও 13, ঠিক আছে? আমরা পি ও নেই, একটু মুছে নিই এগুলা। পি ও নেই, এই যে পি ও, এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে পি ও, বলতেছে পি ও এর মান হচ্ছে 30, ঠিক আছে? তো পি ও এর মান যদি 13 হয়, তাহলে ও বি এর মান যদি 5 হয়, পি এ কত? পি এ দেখো, ও বি, এই যে ও বি, এইটা হচ্ছে 5 আর এইটা হচ্ছে 13, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে পি এ কত? তো ভালো কথা, এইটা যদি 5 হয়, ও এ এবং ও বি কি সমান না, একটা বৃত্তের ব্যাসার্ধ? তো ও এ এটাও কি হবে? 5 হবে। তো এটা 5, এটা 13, এটা কত? এটা খেয়াল করো তো, এটা কিন্তু সমবাহু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? পি এ ও, এটা তো সমকোণী ত্রিভুজ, যেখানে সমকোণের বিপরীত যে বাহু পি ও, এইটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে পিথাগোরাস দেই, তাহলে কি আসে? এই যে পি এ স্কয়ার প্লাস এ ও স্কয়ার সমান হচ্ছে কি আসবে? পি ও স্কয়ার আসবে, কেমন? এই যে পি ও স্কয়ার আসবে, পি ও স্কয়ার। পি এর মান বের করব, ওকে, পি এর মান বের করব। এ ও এর মান কত? 5 স্কয়ার। তারপর পি ও এর মান কত? 13 স্কয়ার, ঠিক আছে? তো পি এ স্কয়ার সমান হচ্ছে 13 মানে কত? 169, 169। 5 স্কয়ার মানে হচ্ছে 25, এটা যদি পক্ষান্তর করি তাহলে কত আসবে? -25 আসবে। পি এ স্কয়ার সমান হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে কত হয়? 144, 144 আসবে। পি এ স্কয়ার সমান যদি 144 হয়, তাহলে পি এ কত? রুট করলে 12 আসবে, ঠিক আছে? তাহলে পি এ কত? পি এ এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা সর্বশেষ, আশা করি 70 নম্বর, এটাই লাস্ট, সর্বশেষ প্রশ্নে আমরা চলে আসছি। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত? মজার একটা প্রশ্ন। তো আমরা তিনটা বৃত্ত আঁকবো। এই যে বৃত্ত, তিনটা বৃত্ত পরস্পর কি করবে? বহিঃস্পর্শ করবে। এই যেটা করলো বহিঃস্পর্শ করে নাই, বহিঃস্পর্শ। তাহলে এই যে তিনটা বৃত্ত, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো মনে করি এটা হচ্ছে, এটার ব্যাসার্ধ হচ্ছে কত? 3 সেন্টিমিটার। এইটার ব্যাসার্ধ হচ্ছে যে 4 সেন্টিমিটার, এই যে এটা হলো 4 সেন্টিমিটার। আর এইটার যে ব্যাসার্ধ, এইটার ব্যাসার্ধ হচ্ছে কত? 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো বলছে যে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত? তো কেন্দ্রগুলো যোগ করো, এই যে কেন্দ্র, এই কেন্দ্র যোগ করলাম, যে ত্রিভুজটা গঠন হয়েছে, এই ত্রিভুজের পরিসীমা কত? এটা তো ইজি। ত্রিভুজ যদি আমরা এটাকে এ বি সি দেই, কেমন? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, তাহলে এসি এর দৈর্ঘ্য কত? এই যে এটা পরিসীমা হবে কত? এসি প্লাস বিসি প্লাস এবি। তো এসি কত? এসি এসি হচ্ছে 3 প্লাস 4 না? 3 প্লাস 4 মানে হচ্ছে 7। তারপরে বিসি কত? বি থেকে সি পর্যন্ত 5 প্লাস এটা কত? এটা 4 না? 5 প্লাস 4, তাহলে আসবে কত? 9। তারপরে এবি কত? এবি এখান থেকে এ পর্যন্ত 3, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 5, 3 আর 5 এ 8, ঠিক আছে? তাহলে এই 7 8 9 এই তিনটা যোগ করলে কত হয়? 24 হয়, 24, 24 সেন্টিমিটার। তাহলে এই যে এটাই হচ্ছে অ্যান্সার, তিন বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 24 সেন্টিমিটার। তো এরই মধ্য দিয়ে আমাদের জ্যামিতি সিরিজের এমসিকিউ, জ্যামিতি এমসিকিউ সিরিজটা শেষ হলো। 70টা এমসিকিউ আমরা আলোচনা করলাম এই পর্যন্ত। তো এই মধ্যে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবা, কমেন্টে বললে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো ক্লিয়ার করে দিব। দুটো ভিডিও হয়েছে, এই দুইটা ভিডিও মিলে যা যা কোয়েশ্চেন আছে তোমরা কমেন্টে সমস্যাগুলো, এবং এর বাইরেও যদি কোনো এমসিকিউ তোমাদের সাজেশন লাগে, এর বাইরে যদি কোনো সমস্যা থাকে সলভ করার জন্য আমাদের কমেন্টে বলে দিলে আমরা হচ্ছে সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর এর বাইরে আমাদের ফেসবুক পেজটা ফলো করবা, ফেসবুক পেজে মেসেজ দিলে আমাদের যে কোনো প্রশ্নের তোমরা সমাধান পেয়ে যাবা। এই আর কি, আশা করি তোমাদের ভালো লাগছে।
ইনশাল্লাহ এই জ্যামিতি থেকে 70টা এই যে এমসিকিউ গুলো আলোচনা করা হলো এগুলো পড়লে ইনশাল্লাহ যে কোনো জ্যামিতি থেকে যে কোনো ধরনের প্রশ্ন অ্যান্সার করতে পারবো বলে আমি আশাবাদী। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।